পিয়ারাপুরের বজ্রবালক, সময়ের রক্ষাকর্তা। অধ্যায় ১। হাওড়া লোকালের সেই ক্লান্ত বিকেল। গল্পের শুরু হয় হাওড়া স্টেশনের গমগমে পরিবেশে। ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া তারকেশ্বর লোকাল। ট্রেনের কামরায় ভিড়ের চাপে ঘেমে নিয়ে একসা হয়ে উঠেছেন গোবিন্দবাবু। তিনি কলকাতার এক সরকারি অফিসের বড়বাবু, সারাদিন ফাইলের স্তূপে ডুবে থেকে শরীরের হাড়মাস এক হয়ে গেছে। জানলার ধারের সিটটা কোনোমতে জোগাড় করে তিনি বাইরের দিকে তাকিয়ে ভাবছিলেন তাঁর ছেলে গৌরবের কথা। ১০ বছরের ছেলেটা ইদানিং কেমন যেন অন্যমনস্ক। বাড়ির পাশের পিয়ারাপুরের বিশাল মাঠটার ধারে সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। গোবিন্দবাবু জানেন না, গৌরব আসলে মাঠের ঘাসফড়িংদের ওরা দেখছে না, সে তার মনের এক অদ্ভুত টান অনুভব করছে বাতাসের সাথে। সে যখনই চায়, মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া হাওয়াটা যেন এক মুহূর্তের জন্য জমে পাথর হয়ে যায়। ট্রেনের হুইসেল বাজতেই গোবিন্দবাবুর চিন্তা ছিঁড়ে গেল। ট্রেনটা শেওড়াফুলির দিকে রওনা দিল। অধ্যায় ২। শান্ত পিয়ারাপুর ও মায়ের মমতা। শেওড়াফুলি স্টেশন থেকে রিকশা করে পিয়ারাপুরের বাড়িতে ঢোকার মুখেই গোবিন্দবাবু দেখলেন মা শান্তনা দেবী তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। সন্ধ্যাবেলার শাঁখের আওয়াজ চারদিকের পরিবেশকে শান্ত করে তুলেছে। বড় দিদি পাপিয়া তখন বারান্দায় বসে কলেজের ইতিহাসের বই পড়ছে। গৌরব এক কোণে বসে ড্রয়িং খাতা নিয়ে কি যেন আঁকছে। শান্তনা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেটা সারাদিন ওভাবে কি আঁকে কে জানে। ডাকলে কথা বলে না। গৌরব আসলে আঁকছিল সময়ের এক অদ্ভুত নকশা, যেখানে বৃষ্টির ফোঁটাগুলো গোল গোল বলের মতো মাঝাকাশে ঝুলে আছে। সে অনুভব করতে পারছে, তার ভেতরে এমন কিছু একটা বড় হচ্ছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। অধ্যায় ৩। কালবৈশাখীর সেই প্রলয়কাণ্ড। সেদিন ছিল মঙ্গলবার। হঠাৎ দুপুরবেলা আকাশটা তামাটে রং ধারণ করল। পিয়ারাপুরের বড় বড় আম আর কাঁঠালো গাছগুলো মরমর করে কাঁপতে শুরু করল। গোবিন্দবাবু তখনও অফিস থেকে ফেরেননি। হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাতে বাড়ির পাশের বিশাল একটা অশ্বত্থ গাছ পাপিয়ার পড়ার ঘরের চালের ওপর ভেঙে পড়তে শুরু করল। মা শান্তনা দেবী চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে গৌরব তার দুই হাত দুদিকে প্রসারিত করে বুক চিরে চিৎকার করল, থাম! এক লহমায় পুরো পৃথিবীটা যেন একটা স্থির ছবিতে পরিণত হল। বাতাসের শাঁ শাঁ শব্দ উধাও, বজ্রের গর্জন মাঝপথেই থমকে গেল। অধ্যায় ৪। সময়ের প্রথম নিয়ন্ত্রণ ও বিস্ময়। গৌরব দেখল এক অলৌকিক দৃশ্য। অশ্বত্থ গাছটা পাপিয়ার ঘরের জানলার কাঁচ স্পর্শ করার ঠিক ১ ইঞ্চি আগে স্থির হয়ে আছে। বৃষ্টির ফোঁটাগুলো বাতাসের মাঝখানে কাঁচের গুলির মতো ঝুলে আছে। গৌরবের চোখ দুটো তখন নীল আভা ছড়াচ্ছে। সে দেখল তার দিদি পাপিয়াও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। গৌরব ভয়ে ভয়ে এগিয়ে গেল। সে নিজের হাত দিয়ে ওই বিশাল গাছটাকে সরাবার চেষ্টা করল। আশ্চর্যের বিষয়, স্থির সময়ে সবকিছুর ওজন যেন পালকের মতো হয়ে গেছে। সে আলতো করে গাছটাকে ঠেলে বাড়ির উল্টো দিকে ফাঁকা জায়গায় ফেলে দিল। তারপর দিদির সামনে এসে দাঁড়াল এবং আঙুলে একটা তুড়ি মারল। মুহূর্তের মধ্যে জগৎ সচল হল। গাছটা সশব্দে ফাঁকা জমিতে আছড়ে পড়ল। পাপিয়া অবাক হয়ে দেখল, সে বেঁচে আছে, কিন্তু গাছটা অলৌকিকভাবে দিক পরিবর্তন করেছে। অধ্যায় ৫। দুই ভাইবোনের গোপন অঙ্গীকার। পাপিয়া হাঁপাতে হাঁপাতে গৌরবকে জড়িয়ে ধরল। গৌরব, এটা তুই কি করলি? গাছটা তো আমার ওপর উড়ছিল। গৌরব নিচু স্বরে বলল, দিদি, আমি জানি না কিভাবে হল, কিন্তু আমি চাইলে সময়কে থামিয়ে দিতে পারি। তুই প্লিজ কাউকে বলিস না, বাবা আর মা শুনলে আমাকে জাদুঘর বা হাসপাতালে পাঠিয়ে দেবে। পাপিয়া তার ভাইয়ের চোখে এক অদ্ভুত তেজ দেখল। সে বুঝতে পারল, তার ছোট ভাইটা এখন পুরো শেওড়াফুলি আর পিয়ারাপুরের রক্ষাকর্তা। সে ভাইকে কথা দিল, এই রহস্য তাদের দুজনের মনের মণিকোঠায় সারা জীবন বন্দী থাকবে। অধ্যায় ৬। শেওড়াফুলি স্টেশনের সেই বিভীষিকা। এক শনিবারে গোবিন্দবাবুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিল গৌরব আর পাপিয়া। শেওড়াফুলি স্টেশনের লেভেল ক্রসিংয়ের কাছে প্রবল ভিড়। হঠাৎ একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা স্কুল বাসের দিকে ধেয়ে আসতে লাগল। গোবিন্দবাবু তখন উল্টো দিকে মুখ করে ট্রেনের খবর নিচ্ছিলেন। মৃত্যু যখন মাত্র কয়েক হাত দূরে, গৌরব তার হাতের তালু দুটো প্রসারিত করল।
পুরো স্টেশনের মানুষের চিৎকার আর ইঞ্জিনের শব্দ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। নীরবতা এত গভীর যে নিজের হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছিল। অধ্যায় ৭। অদৃশ্য দেবদূতের কাজ। সময় স্তব্ধ। গৌরব দেখল লরিটার চাকা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। সে শান্তভাবে হেঁটে গিয়ে তার বাবাকে ভিড় থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গেল। তারপর সে স্কুল বাসটার কাছে গেল। দেখল ছোট ছোট ছেলেমেয়েরা আতঙ্কে চোখ বন্ধ করে আছে। গৌরব তার সমস্ত শক্তি দিয়ে লরিটার মুখটা ঘুরিয়ে দিল পাশের একটি ফাঁকা মাঠের দিকে। কাজ শেষ করে সে ফিরে এলো দিদির পাশে। সময় ষোল হতেই এক প্রচণ্ড ব্রেক কষার শব্দ হল। সবাই দেখল লরিটা অলৌকিকভাবে দিক বদলে মাঠের মধ্যে গিয়ে থেমে গেছে। কেউ টেরও পেল না ১ বছরের বালক তাদের প্রাণ বাঁচিয়েছে। শুধু পাপিয়া দেখল গৌরব ক্লান্তিতে টলছে। অধ্যায় ৮। তারকেশ্বর লাইনের সেই বড় দুর্ঘটনা রুখে দেওয়া। নতুন অধ্যায়। একদিন খবর এল তারকেশ্বর থেকে আসা একটি ট্রেনের ব্রেক ফেল করেছে এবং সেটি প্রচণ্ড গতিতে শেওড়াফুলি স্টেশনের দিকে আসছে। স্টেশনে তখন হাজার হাজার যাত্রী। রেল কর্তৃপক্ষ কোনোভাবেই ট্রেনটি থামাতে পারছে না। গোবিন্দবাবু অফিসে যাওয়ার জন্য ওই স্টেশনেই ছিলেন। গৌরব খবরটা শোনামাত্রই সাইকেল নিয়ে স্টেশনের কাছের একটি নির্জন জায়গায় পৌঁছাল। সে রেললাইনের ওপর হাত রাখল। যখন ট্রেনটি তার চোখের সামনে এল, সে সময়ের গতিকে মাইনাস করে দিল। ট্রেনের গতিবেগ কয়েকশো কিলোমিটার থেকে কমে মাত্র কয়েক ইঞ্চিতে নেমে এল। ট্রেনের ভেতরে যাত্রীরা অনুভব করল তারা যেন ভাসছে। গৌরব ধীরে ধীরে ট্রেনটিকে স্টেশনে ঢোকাল। কেউ জানল না কেন ট্রেনটি হঠাৎ ধীর হয়ে গেল, কিন্তু হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা পেল। অধ্যায় ৯। পিয়ারাপুরের কালো ছায়া ও জমি মাফিয়া। শান্ত পিয়ারাপুরে হঠাৎ একদল অসাধু প্রমোটারের আনাগোনা শুরু হল। তারা মাঠ দখল করে সেখানে বিশাল বড় কমপ্লেক্স বানাতে চায়। গ্রামের মানুষ প্রতিবাদ করায় তারা গুন্ডা লেলিয়ে দিল। গোবিন্দবাবু গ্রামের মোড়লদের নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় একদিন রাতে গুন্ডারা তাদের বাড়িতে চড়াও হল। মা সান্ত্বনা দেবী ভয়ে কাঁপছিলেন। গৌরব তখন জানলার ধারে বসেছিল। সে তার ক্ষমতার চরম ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে বুঝতে পারল, শুধু আত্মরক্ষা নয়, এবার পাল্টা মার দেওয়ার সময় এসেছে। অধ্যায় ১০। সময় যখন মহাকাল। গুন্ডারা যখন লাঠি আর বোমা নিয়ে বাড়ির গেট ভাঙছিল, গৌরব পুরো বাড়ির চারপাশের সময়কে টাইম লুপে ফেলে দিল। গুন্ডারা দেখল তারা বারবার গেট ভাঙছে, কিন্তু প্রতিবারই তারা আবার গেটের ১০ হাত দূরে ফিরে যাচ্ছে। তারা কিছুতেই বাড়িতে ঢুকতে পারছে না। তাদের মনে হল তারা কোনো ভৌতিক গোলক ধাঁধায় আটকে পড়েছে। ভয়ে তারা চিৎকার শুরু করল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল গুন্ডারা পাগলের মতো একই জায়গায় গোল হয়ে ঘুরছে। পুলিশ এসে তাদের ওই অবস্থাতেই গ্রেপ্তার করল। পিয়ারাপুরের মানুষ বুঝতে পারল, এই বাড়িতে কোনো এক অলৌকিক শক্তি বাস করছে। অধ্যায় ১১। ক্ষমতার অগ্নি পরীক্ষা ও অলৌকিক দহন। গৌরবের অতিপ্রাকৃত শক্তির ব্যবহার তার ছোট্ট শরীরের ওপর এক চরম টোল আদায় করতে শুরু করল। পিয়ারাপুরের সেই কালবৈশাখী আর গুন্ডাদের দমনের পর গৌরব হঠাৎই এক গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। তার গায়ের তাপমাত্রা সাধারণ মানুষের কল্পনা ছাড়িয়ে গেল। জ্বর নয়, যেন এক নীল অগ্নিশিখা তার শরীরের ভেতরে দাউদাউ করে জ্বলছে। সান্ত্বনা দেবী সারারাত ছেলের শিয়রে বসে গঙ্গা জল দিয়ে কপালে জলপট্টি দিচ্ছেন, কিন্তু সেই জল কপালে ছোঁয়া মাত্রই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। পাপিয়া তার ভাইয়ের এই অবস্থা দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে জানালার ধারে বসে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করতে লাগল। মাঝরাতে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। গৌরবের ঘরটা এক অপার্থিব নীলাভ আলোয় ভরে গেল। তন্দ্রার ঘোরে গৌরব এক বিশালাকায় জ্যোতির্ময় পুরুষকে দেখতে পেল, যার জটাজাল থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। সেই মহাপুরুষ গম্ভীর স্বরে বললেন, বৎস, কাল বা মহাকাল কারোর দাস নয়। তুমি যে শক্তি ব্যবহার করছ, তা মহাজাগতিক ভারসাম্য নষ্ট করতে পারে। এই দহন তোমার শক্তির শুদ্ধিকরণ। মনে রেখো, শক্তি যখন বাড়ে, তখন ধৈর্যকেও পাহাড়ের মতো হতে হয়। পরদিন সকালে যখন গৌরবের জ্ঞান ফিরল, সে দেখল তার শরীর আগের চেয়ে অনেক হালকা, কিন্তু তার চোখের মণি এখন স্থায়ীভাবে একটু নীলাভ হয়ে গেছে। অধ্যায় ১২।
গঙ্গার রুদ্রমূর্তি ও আসন্ন প্রলয়। সে বছর বর্ষা যেন আর থামতেই চায় না। হাওড়া লাইনের ট্রেনগুলো বৃষ্টির তোড়ে মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। গোবিন্দবাবু প্রতিদিন ভিজে ভিজে অফিস থেকে ফিরছেন এবং তাঁর চোখে মুখে এক গভীর আতঙ্ক। গঙ্গার জলস্তর শেওড়াফুলি ফেরিঘাটের বাঁধ ছুঁই ছুঁই। পিয়ারাপুর আর পার্শ্ববর্তী গ্রামগুলোর নিচু জমি ততক্ষণে জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে গ্রাম খালি করার জন্য। পাপিয়া আর গৌরব বাড়ির ছাদ থেকে দেখল দূরে গঙ্গার ঘোলাটে জল যেন এক ক্ষুধার্ত অজগরের মতো ফনা তুলে এগোচ্ছে। বাঁধের এক জায়গায় বড় ফাটল ধরেছে। গোবিন্দবাবুও অন্যদের সাথে কোদাল আর বালির বস্তা নিয়ে সেই ফাটল আটকানোর মরণপণ চেষ্টা করছিলেন। কিন্তু প্রকৃতির সেই অমোঘ শক্তির সামনে মানুষের তৈরি বাঁধ খড়কুটোর মতো ভেসে যেতে লাগল। হঠাৎ এক প্রচণ্ড শব্দে বাঁধের একটা বড় অংশ ধসে পড়ল। শত শত মানুষ আর্তনাদ করে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে লাগল। জলরাশি তখন উন্মত্ত দানবের মতো পিয়ারাপুরের জনবস্তির দিকে ধেয়ে আসছে। অধ্যায় 13, প্রকৃতির সাথে মহাযুদ্ধ। সময় যখন স্তম্ভিত। গৌরব আর স্থির থাকতে পারল না। সে তার দিদির দিকে তাকিয়ে একটা দৃহাসি হাসল, যে হাসিতে ছিল বিদায় আর সংকল্পের সুর। সে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে সেই ভাঙা বাঁধের একদম কিনারায় গিয়ে দাঁড়াল। তার ছোট শরীরটা প্রবল ঝরে উঠতে থাকা তৃণের মতো দেখাচ্ছিল, কিন্তু তার মন ছিল হিমালয়ের মতো অটল। সে তার 2 হাত গঙ্গার বিশাল জলরাশির দিকে প্রসারিত করল। গৌরবের কণ্ঠ থেকে এক অমানসিক গর্জন বেরিয়ে এল, যা মেঘের ডাককেও ছাপিয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড যেন থমকে গেল। ধেয়ে আসা জলের পাহাড়গুলো বাতাসের মাঝখানে জমাট বেঁধে বরফের পাহাড়ের মতো স্থির হয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো হীরের টুকরোর মতো বাতাসে ঝুলে রইল। যারা পালাচ্ছিল তারা মূর্তির মতো যে যেখানে ছিল আটকে গেল। গৌরব অনুভব করল তার প্রতিটি শিরা ফেটে রক্ত বেরিয়ে আসছে। তার নাক আর কান দিয়ে রক্তের ধারা বইতে শুরু করল। সময়কে এভাবে বিশাল এলাকা জুড়ে আটকে রাখা এক অসম্ভব মানসিক ও শারীরিক চাপ। কিন্তু সে জানত, সে যদি এখন হাল ছাড়ে তবে তার মা, বাবা, দিদি আর পুরো গ্রামটা আজ মানচিত্র থেকে মুছে যাবে। সে দাঁতে দাঁত চেপে সেই বিশাল জলরাশিকে সময়ের নিগড়ে বন্দি করে রাখল। অধ্যায় 14, এক ঐতিহাসিক নির্মাণ ও সত্যের মহিমা। গৌরব যখন সময়কে স্তব্ধ করে রেখেছে, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সেই স্থির সময়ের ভেতরেই একদল দিব্য শক্তি যেন মানুষকে শক্তি যোগাল। যারা পাথর আর বালির বস্তা ফেলছিল তারা অনুভব করল তাদের শরীরে হাজার হাতির বল এসেছে। 3 ঘণ্টার কাজ যেন কয়েক মিনিটে শেষ হয়ে গেল। যখন বাঁধটি লোহার মতো শক্ত করে মেরামত করা শেষ হল, গৌরব তার হাত দুটি ধীরে ধীরে নামিয়ে নিল। পৃথিবী আবার সচল হল। জলরাশি প্রচণ্ড শক্তিতে নতুন বাঁধে ধাক্কা খেল, কিন্তু বাঁধটি এখন অজেয়। গৌরব সেই কাদা আর বৃষ্টির মধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। গোবিন্দবাবু দৌড়ে এসে ছেলেকে কোলে তুলে নিলেন। তিনি দেখলেন গৌরবের শরীর বরফের মতো ঠান্ডা। পাপিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠে বাবার সামনে সব সত্যি উগরে দিল। শেওড়াফুলির সেই বাঁধের ওপর দাঁড়িয়ে গোবিন্দবাবু বুঝলেন তাঁর এই অতি সাধারণ ঘরটা আজ ধন্য হয়ে গেছে। যে ছেলেকে তিনি শাসনের নিগড়ে বাঁধতে চেয়েছিলেন, সেই ছেলে আজ তাঁর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। অধ্যায় 15, পিয়ারাপুরের অমর গৌরব। কয়েক মাস কেটে গেছে। পিয়ারাপুরের আকাশ এখন নীল, মাঠে সোনারঙা ধান দুলছে। গৌরব এখন সুস্থ, সে 11 বছরে পা দিয়েছে। পাড়ার মানুষ আজও সেই রাতের ঘটনাকে অলৌকিক রক্ষা বলে মানে। কেউ জানে না সেই ছোট্ট ছেলেটার অবদান, আর গৌরব নিজেও সেটা কাউকে জানতে দিতে চায় না। গোবিন্দবাবু এখন প্রতিদিন হাওড়া থেকে ফেরার সময় ছেলের জন্য পছন্দের মিষ্টি বা গল্পের বই নিয়ে আসেন। তিনি আর তাকে সরকারি চাকরি করার জন্য চাপ দেন না, বরং তাকে তার মতো করে ডানা মেলতে দেন। বিকেলবেলা গৌরব আর পাপিয়া গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখছিল। পাপিয়া ফিসফিস করে বলল, তুই কি আর কোনোদিন সময় থামাবি না? গৌরব হাসল, তার চোখের সেই নীলাভ আভা সন্ধ্যার রোদে ঝিলিক দিয়ে উঠল। সে বলল, সময় তো নিজের গতিতেই সুন্দর দিদি। কিন্তু যদি কোনোদিন মা বাবা বা এই চেনা পিয়ারাপুরের ওপর কোনো বিপদ আসে, তবে আমি আবার সময়কে বলব।
থামো, দূরে হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনের বাঁশি শোনা গেল। এক নতুন ভোরের প্রতীক্ষায় শেওড়াফুলির এই সাধারণ পরিবারটি আবার তাদের ছোট বড় আনন্দ আর ভালোবাসা নিয়ে ডালপালা মেলল। গৌরব কেবল নাম নয়, সে এখন এক জীবন্ত কিংবদন্তি, পিয়ারাপুরের চিরকালীন গৌরব।